ভারতবর্ষে একমাত্র ফ্লাইট ইন্ডাস্ট্রি সম্ভবত এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আমরা কি সার্ভিস নিচ্ছি দেখি না, সব থেকে কম টাকায় সার্ভিস নিচ্ছে দেখি। বর্তমানে ভারতীয় যে এয়ারলাইন্সগুলো রয়েছে সেগুলোর পরিস্থিতি কীরকম? এয়ার ইন্ডিয়া আগের থেকে কিন্তু এখন অনেক বদলে গেছে, অনেক বেটার চলছে। সরকার ওটা পারছিল না, কারণ সরকারের অনেকগুলো সামাজিক দায়বদ্ধতা থাকে। গো এয়ারের ফ্লাইট খুব ডিলে হতো, ওদের নাম খারাপ হয়ে গেছিল বাজারে। কিন্তু ভারতবর্ষে বড় কোম্পানি সব থেকে বেশি বৃদ্ধি পাবে, কারণ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি হুড় করে বাড়ছে। নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। একটা খবর চলছে, দেখবেন যে গো ফার্স্ট এয়ারলাইন্স কেন ডুবে গেল। গো ফার্স্ট এয়ারলাইন্স কেন ডুবে গেল সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করব গো ফার্স্ট এয়ারলাইন্সের ডোবা থেকে আমরা ব্যক্তিগত জীবনে কি শিখতে পারি, এবং আমরা যদি আপনাদের মধ্যে কেউ মানে আমাদের এই যে পরিবারের থেকে কেউ যদি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে ইচ্ছুক থাকেন তাহলে কি করতে পারেন সেটা নিয়ে, এবং কিভাবে আমাদের এই যে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি চলছে ভারতবর্ষে এবং তার প্রবাবিলিটি কতটা, সেটা নিয়ে আমাদের ডিসকাশন চলবে। আমার সাথে রয়েছে শুভ্রনীল আমাদের এই টিমের ছেলে। আপনারা আমার অনেক ভ্লগেও ওকে দেখেছেন। যাই হোক, আলোচনায় যাচ্ছি, তবে আলোচনা যাওয়ার আগে জয়েন বাটন আমাদের একটি এসে গেছে। জয়েন বাটনে আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন যে জয়েন করলে কী কী বেনিফিট আছে। তাই সাবস্ক্রাইবের পাশে যে জয়েন বাটন আছে ওখানে ক্লিক করে দেখতে পারেন। আর যদি আপনি আইফোন থেকে দেখেন তাহলে অ্যাপেল থেকে জয়েন বাটন হয় না, ইউটিউবের সাথে অ্যাপেলের কোনো প্রবলেম আছে, আপনারা ব্রাউজার থেকে এটা পেয়ে যাবেন। তো স্যার, কী এমন পরিস্থিতিতে গো ফার্স্ট এয়ারলাইন্স পড়েছিল যে তাদের ব্যাঙ্করাপসি ফাইল করতে হচ্ছে? না, গো ফার্স্ট এয়ারলাইন্সের মেন যেটা সমস্যা আমি দর্শকদেরও বলি সেটা হচ্ছে যে গো ফার্স্ট এয়ারলাইন্সের যেটা বক্তব্য তাদের, সেটা হচ্ছে তাদের এই যে সমস্ত ফ্লাইটের কোম্পানিগুলো আছে এরা অ্যাকচুয়ালি ততক্ষণ অবধি প্রফিট করতে পারবে যতক্ষণ অবধি তাদের ফ্লাইটগুলো আকাশে উড়বে। এখন গো ফার্স্ট এয়ারলাইন্সের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে তারা বলছে যে তাদের যে ফ্লাইটগুলো রয়েছিল, তারা পিডব্লিউ বলে একটি কোম্পানি, ওদের পুরো নামটা হচ্ছে প্র্যাট অ্যান্ড হুইটনি, এই কোম্পানি ওদেরকে ইঞ্জিন সাপ্লাই দেবে বলেছিল, এবং সেই কোম্পানি তাদের সঠিক সময় ইঞ্জিনগুলো সাপ্লাই না দেওয়ার দরুন গো ফার্স্টের টোটাল ফ্লাইট এমনি অন্যান্য যে লিডিং মানে ফ্লাইট যারা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে আছে, যেমন সবথেকে বড় ইন্ডিগো, তাদের থেকে অনেক কম। যেমন ইন্ডিগো 300টা প্লেন রয়েছে, গো ফার্স্টের 50টা রয়েছে, কিন্তু তার সেই 50টার মধ্যেও প্রায় 50%-এর ওপর প্লেন বসে যাওয়ার কারণ হচ্ছে সেই প্লেনগুলোর ইঞ্জিন খারাপ। এবং এই যে পিডব্লিউ বলে যে কোম্পানিটা রয়েছে প্র্যাট অ্যান্ড হুইটনি, এদের কথা ছিল যে গো ফার্স্টকে ইঞ্জিন সাপ্লাই দেবে, কিন্তু তারা সঠিক সময় ইঞ্জিন সাপ্লাই দিতে পারেনি, যে কারণে কী হচ্ছে, যখনই ফ্লাইট বসে যাচ্ছে প্রথমত হচ্ছে কোম্পানি বিজনেস করতে পারছে না। কোম্পানির কাছে 50টা প্লেন রয়েছে, কিন্তু কোম্পানি 50টা প্লেন চালাবার যে বিজনেস সেটা করতে পারছে না। অথচ কোম্পানি যখন তার ফিনান্সিয়াল প্ল্যান করে, যখন স্টাফ রিক্রুটমেন্ট করে, যে কোনো কিছু করে, তখন তারা তো ঠিক করে যে আমাদের এতগুলো ইঞ্জিন এই সময়ের মধ্যে চলে আসবে, আমাদের ফ্লাইটগুলো উড়বে। তারপরে কোম্পানির টোটাল প্ল্যানিংটা 50টা প্লেন ধরে হয়েছে, বলা চলে 50টা প্লেনের যাত্রী ধরে হয়েছে, কারণ একটা প্লেন তো বসে থাকবে না, কোম্পানি কিনেছে রোজ চালাবার জন্য। 50টা প্লেনের যাত্রী ধরে হয়েছে, কিন্তু সেখানে তাদের 25টা প্লেনের যাত্রী হচ্ছে, অর্থাৎ তাদের বিজনেসটা অর্ধেকটা করে হচ্ছিল। সে কারণে তাদের খরচার বহরটা প্রতি বছর ইনকামের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছিল, কারণ তারা প্ল্যান করেছিল আমি 50টা, স্বাভাবিক আমার যদি 50টা গাড়ি থাকে, কার থাকে, আমি ধরলাম যে প্রতিটা কার থেকে 1000 টাকা করে আমার মাসকেলে ইনকাম হয়, আমার 50,000 টাকা মাসে ইনকাম। আমি কি করলাম, 30,000 টাকা ইএমআই দিয়ে আর একটা গাড়ি কিনে নিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমার 50টা গাড়ির মধ্যে 25টা খারাপ, তাহলে বাকি 25টা চলছে। আমার ইএমআই কিন্তু 30,000 টাকা, আমার ইনকাম এখন হয়ে গেছে 25,000 টাকা। তো এই সমস্যাটাই গো ফার্স্টের হয়েছে। এবার তুমি যদি বলো যে গো ফার্স্টের কি এখানে কোনো দায় নেই, শুধু কি অন্য লোকের জন্যই হয়েছে, 100বার দায় আছে। দেখো, গো ফার্স্ট কোর্টেও গেছে, সিঙ্গাপুরে আরবিট্রেশন কোর্টে গেছে, সেখানে গিয়ে তারা জিতেওছে, কিন্তু ইউএস কোম্পানিগুলো সুবিধা হচ্ছে ওরা ওদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে খুব সুবিধা পায়। ফলে ইন্টারন্যাশনাল কোর্ট যদি বলেও যে তুমি এই আইনটা মানো, জোর যার মুলুক তার, এই ধরনের ব্যাপার হওয়ার জন্য ওরা মানেনি, ওরা ক্ষতিপূরণও দেয়নি। 8,000 কোটি টাকা গো ফার্স্টকে দেওয়ার কথা, গো ফার্স্ট কিন্তু কেস জিতেছে,
তাদের বিরুদ্ধে কেস করে, যারা ইঞ্জিন তাদের পিডব্লিউ কোম্পানির বিরুদ্ধে। কিন্তু ইউএস কোম্পানি দেয়নি, গায়ের জোর আছে, জানে আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি পাড়ার দাদা। এখন ঘটনাটা হচ্ছে যে গো ফার্স্ট যেটা ভুল করেছে সেটা হচ্ছে যে ইন্ডিগো কিন্তু পিডব্লিউর সাথে সাথে অন্য আর একটা কোম্পানির সাথেও ইঞ্জিনের কন্ট্রাক্ট করে রেখেছে, ফলে পিডব্লিউর থেকে যখন ইঞ্জিন সাপ্লাই ঘাটতি হয়েছে তখন ওরা অন্য কোম্পানির থেকে ইঞ্জিনটা পেয়ে গেছে। কিন্তু গো ফার্স্ট সেটা করেনি, তারা একটাই কোম্পানির ওপর ভরসা করেছে। এটা ইনভেস্টারদেরও বলতে চাই, দেখুন এইটা গো ফার্স্টের থেকে আমাদের শিক্ষা, যে কখনো আমরা অনেক সময় হয় না আবেগপ্রবণ হয়ে যাই, একটা শেয়ারে টাকা রেখে দিই, একটাই স্টকের ওপর ভরসা করি। তাই বিজনেস ওয়ার্ল্ডে এটা কিন্তু চলে না, এটা কিন্তু বড় কর্পোরেটদের থেকেই আমাদের শিক্ষা নিতে হয় যে বিজনেস ওয়ার্ল্ডে এটা চলে না, একটা স্টকের ওপর কখনো ভরসা করবে না। দেখুন গো ফার্স্ট একটা ইঞ্জিন কোম্পানির ওপর ভরসা করে আজকে ডুবতে বসেছে। আর এর মাঝখানে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনাদের বলছি, ইনভেস্ট একটা কোম্পানির হিসাবে তো করবেনই না, কিন্তু যেখানে করবেন সেটা হচ্ছে আপনাদের নলেজে ইনভেস্ট করার কথা কিন্তু আমি নয়, গোটা পৃথিবীর মহাপুরুষরা বলে গেছেন। তাই নলেজে ইনভেস্ট করার জন্য আমরা একটা অপশান এনেছি, বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপ। বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপের মধ্যে আপনারা বিভিন্ন স্টক মার্কেটের কোর্সেস পাবেন বাংলাতে, হিন্দি কিংবা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজে না। আমি জানি যে অনেক বাঙালির কাছে এটা অ্যাভেলেবেল নেই, বুঝতে অসুবিধা হয়, সেই জন্য বিজি ইনভেস্ট বেঙ্গলিতে আমরা বিভিন্ন স্টক মার্কেট, বিজনেস ওয়ার্ল্ড, পোস্ট অফিস, ব্যাংক সমস্ত কিছু নিয়ে কোর্সেস এনেছি বাংলাতে। গোটা বছরের সাবস্ক্রিপশন চার্জেস রয়েছে 2999 টাকা করে, কিন্তু আমরা যেহেতু আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য স্পেশাল কোড রাখছি, আপাতত 699 টাকায় কোর্সেসগুলো পেয়ে যাবেন। তাই ডিসক্রিপশানে বিজি ইনভেস্ট বেঙ্গলির লিঙ্ক রয়েছে, আপনারা যদি মনে করেন অ্যাপটি ইনস্টল করে দেখতে পারেন। তবে কোর্সেস ছাড়াও আপনি অনেক কিছু বেনিফিট পাবেন যেগুলোর জন্য আলাদা টাকা দিতে হচ্ছে না, যেমন বিভিন্ন কন্টেন্ট লেখা পাবেন, এছাড়া ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হলে কোথায় ডিম্যাট অ্যাকাউন্ট খুললে আপনার সুবিধা সেগুলো বুঝতে পারবেন। তাই আপনি বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন, ওখানে গিয়ে আপনি দেখতে পারেন যে স্টক মার্কেট নিয়ে আপনার সেটা কতটা কাজে লাগবে। আর অবশ্যই নলেজে ইনভেস্ট করুন, কারণ 699 টাকা গোটা বছরে, মানে ওই 700 টাকার কাছাকাছি, মাস গেলে দেখবেন খুব একটা বেশি খরচা হচ্ছে না। আমাদের হয়তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার খরচাটাই এর থেকে বেশি গোটা মাসে। তো যাই হোক, চলে আসছি আজকের আলোচনায়। তো স্যার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে বর্তমানে ভারতীয় যে এয়ারলাইন্সগুলো রয়েছে সেগুলোর পরিস্থিতি কীরকম? পরিস্থিতি হচ্ছে লোকের খারাপে আমার ভালো, এরকম একটা পরিস্থিতি। মানে ধরো এই যে গো ফার্স্ট বসে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, আজকে শুনছি তারা বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছে, এবং গো ফার্স্ট তাদের যখন ব্যাংক্রাপসি ফাইল করছে তার আগে পিছু 2-3 দিন সমস্ত ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে, প্রপার রিফান্ড দিতে পারছে না সঠিকভাবে। এতে লাভটা ইন্ডিগোর বাড়ছে সব থেকে বড় কথা, কারণ এই প্যাসেঞ্জারগুলো যারা গো ফার্স্টের টিকিট কেটেছিল তারা আদতে যেতই, সেই প্যাসেঞ্জার। এবং ভারতবর্ষের একটা বড় ব্যাপার, প্রত্যেকটা প্লেনে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাভারেজ 20-30 কি কোনো কোনো প্লেনে 40-50% নতুন যাত্রী থাকে প্রতিটা প্লেনে। তারা ফার্স্ট টাইম প্লেন চাপছে। তুমি কখনো প্লেনে চাপলে বুঝতে পারবে যে তুমিও কখনো ফার্স্ট টাইম প্লেনে চেপেছো, এবং সেই প্রতিবার জার্নিতে দেখবে, আমার সাথে প্রতিবারই আলাপ হয়, প্রচুর মানুষ আছে যারা প্রথমবার প্লেনে করে জার্নি করছে। তুমি ফেসবুকে, তুমি ইনস্টাগ্রামে দেখবে এরকম হুবহু মানে হুদুহুদো পোস্ট পাবে যেখানে মানে পোস্ট আসছে যে ফার্স্ট টাইম ইন প্লেন। এর কারণ হচ্ছে ভারতবর্ষে প্লেনে যাতায়াতটা বাড়ছে, কিন্তু সমস্যা হচ্ছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির খবরটা হচ্ছে যে এটা খুব একটা নিষ্ঠুর ইন্ডাস্ট্রি। এখানে না প্রচুর ফ্লাইট লাগে, প্লাস প্রচুর কস্ট কম্পিটিশান লাগে। ভারতবর্ষে একমাত্র ফ্লাইট ইন্ডাস্ট্রি সম্ভবত এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আমরা কি সার্ভিস নিচ্ছি দেখি না, সব থেকে কম টাকায় সার্ভিস নিচ্ছে দেখি। ফ্লাইটের টিকিট কাটার সময় আমরা এটাই দেখি যে সবচেয়ে সস্তা কোনটা। আমরা টাইমে কম্প্রোমাইজ করতে রাজি থাকি, ইনফ্যাক্ট কখনো কখনো ডেটে কম্প্রোমাইজ করতে রাজি থাকি, কিন্তু দামে কম্প্রোমাইজ করতে রাজি থাকি না। হয়তো কোনো একটা ফ্লাইট আছে ভোর 5টার সময় 3000 টাকা ভাড়া, কোনো একটা ফ্লাইট আছে ওই শহরেই ফ্লাইট যাচ্ছে 9টার সময় ভাড়া হচ্ছে ধরো 4000 টাকা বা 4500 টাকা। আমরা কিন্তু ভোর 5টার 3000 টাকাটাই যাব, এবং আমরা এরকমভাবে হিসাব করব যে আমরা ওখানে গিয়ে 4 ঘন্টা ওয়েট করে নেবো। তো এইটা কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়াতে অবশ্যই কস্ট কম্পিটিটিভ একটা মার্কেট রয়েছে, কিন্তু কখনো এই হারে নেই যতটা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে রয়েছে। তো সেই দিকে দাঁড়িয়ে তোমাকে একটা কথা বলতে পারি যে গো ফার্স্টের ক্ষেত্রে যেটা অসুবিধা হলো, তারা কস্ট কম্প্রোমাইজ করেও
তারা মানে আলট্রা লো কস্ট এয়ারলাইন্স তারা বানাতে চেয়েছিল, যেটাকে মানে এক্সট্রা কোনো ফুড দেবো না, এক্সট্রা কোনো বেনিফিট দেবো না, সব কিছুতেই টাকা লাগবে, শুধু আপনি যাতায়াত করতে পারবেন, এইটুকুর ভাড়া আমরা নেবো। এই যে আলট্রা লো কস্ট একটা তারা ফ্লাইট পরিষেবা দেওয়ার কথা যেখানে ভেবেছিল, সেইখানে তাদের কিন্তু কোনো স্কোপ ছিল না যে 50টার বদলে 25টা ফ্লাইট হয়ে যাওয়াতে ওই 25টা ফ্লাইটের ভাড়া কিছুটা বাড়িয়ে দিই, কারণ তাদের কাছে কোনো প্রিমিয়াম কাস্টমার নেই, সবাই তাদের কাছে আসছে তারা সস্তায় প্লেন দেয় বলে, ফলে তারা প্লেনের ভাড়াও বাড়াতে পারেনি। আবার তাদের কাছে একটা মানে ইঞ্জিন সাপ্লাইয়ের ঘাটতি বলো বা তাদের ফান্ডিংয়ের ঘাটতি বলো, তারা এই লসটাকে হজমও করতে পারেনি, সেই জন্য বন্ধ হয়ে গেছে। কিন্তু তুমি যদি ইন্ডিগোর কথা ভাবো, ইন্ডিগোর যদি 20টা প্লেনও বসে ওর কাছে কোনো অসুবিধা নেই, কারণ ওর কাছে আরও 280টা প্লেন আছে, বা 25টা প্লেনও বসে তাহলেও কোনো ওর অসুবিধা নেই, কারণ ওর কাছে বাকি 275টা প্লেন আছে যেটা নিয়ে ও অপারেশনটা করতে পারবে। সুতরাং ভারতবর্ষের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি বাড়বে, এখানে কেবলমাত্র বড় প্লেয়াররাই থাকতে পারবে। যেমন এয়ার ইন্ডিয়া সরকার পারছিল না, সরকার নিজের টাকা দিয়ে দিয়ে চালাচ্ছিল বলে চলছিল। এয়ার ইন্ডিয়া যদি কোনো প্রাইভেট তোমার কোম্পানি হতো যেখানে গভর্নমেন্টের টাকা নেই, তাহলে কিন্তু উঠে যেত। এয়ার ইন্ডিয়া সরকার বিক্রি করে দিয়েছে, এখন কার হাতে গেছে? টাটা গ্রুপের কাছে। তাহলে কি এয়ার ইন্ডিয়াতে লস করলেও টাটা গ্রুপের ক্ষমতা আছে ওই লসটাকে হজম করে নেওয়ার মতো, কিন্তু বাকিদের সেটা নেই। এখন হচ্ছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিটিশান কমে যাচ্ছে, বিগ বিগ প্লেয়াররা থাকছে, তাদের মধ্যে আস্তে আস্তে কম্পিটিশান থাকবে। প্যাসেঞ্জার বাড়লেও যেহেতু কস্ট কম্পিটিটিভ মার্কেট, সেহেতু একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে থাকতে হবে, নচেত কিন্তু চালানো যাবে না। তো স্যার আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে এয়ারলাইনগুলির যে ব্যবসাগুলো সেটা কিভাবে লাভবান হতে পারে? লাভবান হওয়ার জন্য তাদের একটাই বিষয়, সেটা হচ্ছে যে মানে ফ্লাইটের ব্যাকআপ। টাটার এয়ার ইন্ডিয়া এখনও পর্যন্ত একটা রেকর্ড অর্ডার দিতে চলেছে 200খানা ফ্লাইট একসাথে, ঠিক আছে? তো সেই অর্ডারটা ওয়ান অফ দ্য বিগেস্ট অর্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে। কেন করছে তারা? কারণ প্রচুর ফ্লাইট কিনে আনছে, সব রুটে সবসময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট থাকবে, ইন্ডিগোর ক্ষেত্রেও তাই, প্রচুর ফ্লাইট কিনে আনছে, মানে ফ্লাইট অলরেডি আছে তাদের কাছে, সব রুটে সবসময় ফ্লাইট অ্যাভেলেবেল। লাভের জন্য কী হবে? ধরো আমি তোমায় বলছি, ধরো গো ফার্স্টের ক্ষেত্রে অসুবিধা কী হচ্ছে। গো ফার্স্ট মনে করলো কলকাতা টু দিল্লি সকালবেলা 7টার সময় একটা ফ্লাইট দেবে 6,000 টাকা। ইন্ডিগো কী করবে? সকালবেলা 6:50 একটা ফ্লাইট দিয়ে দেবে, আর 7:10 আর একটা ফ্লাইট দিয়ে দেবে, সেম প্রাইস সেম ডিস্টেন্স। এবার কি হচ্ছে, গো ফার্স্টের কিন্তু একটাই ফ্লাইট, গো ফার্স্টটাই প্রফিট না করলে গো ফার্স্টের প্রবলেম। ইন্ডিগোর ওই দুটো ফ্লাইট লস গেলেও কোনো অসুবিধা নেই, কারণ ওই দুটো ফ্লাইট দিয়ে ওর একটা কম্পিটিটরকে নামিয়ে দিচ্ছে। এই যে আজকে গো ফার্স্ট চলে গেল, ওর কাছ থেকে 50খানা ফ্লাইটের কম্পিটিশান চলে গেল। সুতরাং এবার কি হচ্ছে, তোমার যে গেম সেটা এখন কি হলো? এর আগে ছিল ধরো জেট এয়ারওয়েজ, গো ফার্স্ট, স্পাইস জেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, আরও বিস্তারা কম আছে, আমি বলছি 5 জনের মধ্যে কম্পিটিশান ছিল। জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে গেল, এবার গো ফার্স্ট বন্ধ হয়ে গেল। ইন্ডিগোর যে তোমার মার্কেট শেয়ার রয়েছে আস্তে আস্তে বেড়ে যাবে, এয়ার ইন্ডিয়ার কাছেও একটা প্রতিদ্বন্দ্বী কমে গেল। সুতরাং এদের লাভের জায়গাটা হচ্ছে ফার্স্টে এরা ঠিক করে নিয়েছে, আমাদের থেকে ওরা বেটার বোঝে, যে আগে আমার কম্পিটিটরকে খতম করে দাও। তারপর যখন অপশান কমে আসছে তখন তুমি সস্তাতেও ফ্লাইট চালাও, কারণ তোমার কাছে যখন যদি সকালবেলা 7টার সময় 3টে ফ্লাইট থাকে 6,000 টাকায়, 3টে ফ্লাইটই ভরবে না। সমস্যা হচ্ছে ইন্ডিগো 2টো ফ্লাইট না ভরলে কিছু যায় আসে না, বাকি ফ্লাইট দিয়ে টাকাটা তুলে নেবে। গো ফার্স্টের এটাই সমস্যা, তো এমনি ফ্লাইট কম, ওর ওই ফ্লাইটটা ভরতেই হবে, নাহলে ওর কাছে লস হয়ে যাবে। এবার যখনই আমার গো ফার্স্টের ফ্লাইটটা চলে গেল, ইন্ডিগোর কম্পিটিশান কমে গেল, আমি আদার্স কোম্পানির ক্ষেত্রেও বলছি, তখন যেখানে কলকাতা থেকে দিল্লি যাত্রী ধরো টোটাল 500 আছে, আগে ফ্লাইট ছিল 5টা, এখন ফ্লাইট হয়ে গেছে 4টে, ফ্লাইটটা এমনি ভরবে। সেই জন্য যারা বিগ প্লেয়ার তারা এখানে প্রফিট করতে পারবে, করছেও।
অনেক প্রফিট করবে, কারণ ভারতবর্ষে ইকোনমিক অবস্থা বেটার হচ্ছে, প্লেনে চেপে মানুষ সময় বাঁচাতে চাইছে, অনেক করবে, কিন্তু কেবলমাত্র বড় প্লেয়াররাই থাকবে এখানে। হ্যাঁ, তো স্যার এভিয়েশন সেক্টরে বিনিয়োগ করার ক্ষেত্রে কতটা ঝুঁকি আছে? এভিয়েশন সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি আছে, কিন্তু কেউ যদি বিনিয়োগ করতেই চান তাহলে আমি বলবো ইন্ডিগোতেই ইনভেস্ট করতে। তার কারণ হচ্ছে যে এখানে আমি কোনো স্টকের সাজেশান দিচ্ছি না, আপনারা নিজেরাই ভাবনা চিন্তা করে তারপর ইনভেস্ট করবেন। আমি স্টিল বলছি যে আমাদের মতো সাধারণ মানুষ যদি মনে করে যে এভিয়েশনে বিনিয়োগ করবো, তাহলে সবথেকে বড় যে প্লেয়ার আছে তাতেই বিনিয়োগ করার কারণ হচ্ছে আমার খুব পরিষ্কার কথা, যাত্রী সংখ্যা বাড়ছে, কম্পিটিটার সংখ্যা কমছে, এই বাজারে তারাই টিকে থাকবে যারা বড়। এবার যদি বড়রা টিকে থাকতে পারে তাহলে যেটা হবে, বড়দের ব্যবসা কিন্তু ক্রমশ বাড়বে। এভিয়েশনের অ্যাজ এ হোল ব্যবসা যে বাড়বে এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং কালকেই রিপোর্ট এসছে, ইন্ডিগো এই মুহূর্তে পৃথিবীর মধ্যে পঞ্চম এয়ারলাইন্স যারা অলমোস্ট মোর দ্যান 80% ফ্লাইট মানে টপ 5 এয়ারলাইন্সের মধ্যে একটা, যারা 80% ফ্লাইট কিন্তু টাইমে চালিয়েছে। এই যে গো এয়ার থেকে ওরা গো ফার্স্ট করেছিল, তার কারণ হচ্ছে তুমি খবর নিয়ে দেখতে হবে যে গো ফার্স্ট আগে গো এয়ার ছিল। এই গো এয়ারের ফ্লাইট খুব ডিলে হতো, ওদের নাম খারাপ হয়ে গেছিলো বাজারে। তো তখন ওরা মনে করলো যে না, এই খারাপ নাম নিয়ে হয়তো প্যাসেঞ্জার আসছে না, আমরা গো ফার্স্ট করে দিই। প্রফিট কিছু হয়নি, লোকে বুঝতে পেরেছে, কিন্তু ওরা ভেবেছিল, ওই জন্য নাম পর্যন্ত বদলাতে হয়েছে। অর্থাৎ নাম একটা খুব ইম্পর্টেন্ট, সেটাই ব্র্যান্ড ভ্যালু। ইন্ডিগো কিন্তু সেই ব্র্যান্ডটা মেনটেন করেছে। যারা বিমানে যারা রেগুলার যাতায়াত করে তারা বুঝতে পারবে, ইন্ডিগো মোটামুটি টাইমেই চলে, আগে চেক ইন করিয়ে নেয়, অনেক আগে বোর্ডিং করিয়ে নেয় আগে ফ্লাইটে, ঠিক আছে, ফ্লাইটে তুলে নেয়, সমস্ত কাজ আগে কমপ্লিট করে নেয়। তো ইন্ডিগোর ক্ষেত্রে এটা সুবিধা। এছাড়া এখন ধরো অ্যাভিয়েশন সেক্টরে ডিরেক্ট শেয়ার নেই, কিন্তু এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের মতো একটা প্রফেশনাল গ্রুপ ম্যানেজ করছে। এয়ার ইন্ডিয়া আগের থেকে কিন্তু এখন অনেক বদলে গেছে, অনেক বেটার চলছে। সরকার ওটা পারছিল না, কারণ সরকারের অনেকগুলো সামাজিক দায়বদ্ধতা থাকে, কর্পোরেটের অত সামাজিক দায়বদ্ধতা থাকে না। আমি বলছি না টাটার নেই, টাটা নিজে থেকে ভলেন্টিয়ারি প্রচুর কিছু করে, কিন্তু অফিসিয়ালি টাটাকে তো আর ভোটে জিতে আসতে হয় না, সেই জন্য সরকারকে ভোটে জিতে আসতে হয়। সরকারের বিজনেসের দিকে নজর থাকে না, সরকারের ওই কোম্পানিটা কীভাবে ভালো করবো এই দিকে নজর থাকে না, সরকারের নজর থাকে এই কোম্পানিটাকে ভাঙিয়ে আমি কী করে ভোট পাবো। সেই জন্য সরকার ঠিকভাবে ম্যানেজ করতে পারছিল না, কিন্তু টাটা গ্রুপ দারুণ ম্যানেজ করছে এখন। স্পাইস জেট একটু সাফার করছে, তার কারণ হচ্ছে যারা প্লেনে যাতায়াত করে তারা স্পাইস জেট একবার যাতায়াত করলেই বুঝতে পারবে, ওদের এক্সপিরিয়েন্স অতটা ভালো না। সেই জন্য অ্যাভিয়েশনে যারা ইনভেস্ট করছে তাদের মানে বড় অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করা উচিত, কারণ অ্যাভিয়েশনের এটা ভাবার দরকার নেই, অনেকে ভাবে তো বড় কোম্পানি আর কত বৃদ্ধি পাবে, কিন্তু ভারতবর্ষে বড় কোম্পানি সবথেকে বেশি বৃদ্ধি পাবে, কারণ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি হুড় করে বাড়ছে, প্লেনের যাত্রীর সংখ্যা হুড় করে বাড়ছে, নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে, হুড় করে বাড়ছে। কিন্তু এখানে যারা টিকবে তারা হচ্ছে বড় কোম্পানি, ছোটো কোম্পানির এখানে টেকার জায়গা নেই, কারণ ছোটো কোম্পানি এলেও বড় কোম্পানিগুলো নানা রকম ট্রিক্স করে এদেরকে বন্ধ করে দেওয়ার বন্দোবস্ত করবে। ঠিক আছে, সো আজকে এই অবধি থাক আপাতত, কারণ অনেকটা গল্প হলো এবং এপিসোড এর থেকে বেশি লংও হয়ে যাবে। এরকম নানা রকম এপিসোড নিয়ে আপনাদের মাঝখানে আমরা আসবো, যেগুলো ট্রেন্ডিং টপিক সেগুলো নিয়ে ডিসকাশন করার জন্য। আপনারাও যদি আপনাদের কোনো বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে চান তাহলে ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আসতে পারেন। আমাদের সরাসরি ডিসকাশন পিরিয়ডে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো আমরা এখানে উত্তর দেবো। এছাড়া আরও একবার মনে করিয়ে দিই যে আমাদের জয়েন বাটনটা এসে গেছে, জয়েন বাটনে ক্লিক করলেই বুঝতে পারবেন, ওখানে একটি ভিডিও আছে যে জয়েন বাটনে কী কী বেনিফিট রয়েছে। পরিশেষে বলে রাখি যে আমার আরও একটি গানের চ্যানেল রয়েছে যেটার নাম অরিজিৎ চক্রবর্তী, টাইটেলে দেখবেন মেনশন করা রয়েছে অরিজিৎ চক্রবর্তী বলে, সেইখানে ক্লিক করলে আপনি আমার গানের চ্যানেলটি শুনতে পারবেন, গান শুনতে পারবেন। যদি বাংলা গান ভালোবেসে থাকেন সেখানে আসতে পারেন। আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার।